হ্যালো, কংগ্রাচুলেশন যারা যারা এই কোর্সে জয়েন করেছেন তাদের জন্য আমাদের এই ওয়েবসাইট ডিজাইনিং মাস্টারি কোর্স। এই কোর্সটা কমপ্লিট করার পরে আমি কথা দিচ্ছি তোমরা সবাই এক একটা করে ওয়েবসাইট তৈরি করতে পারবে। এই কোর্সটা কমপ্লিট করার পরে সবাই যে কোনো ধরনের শপিং ওয়েবসাইট হোক, জিম ওয়েবসাইট হোক, পোর্টফোলিও ওয়েবসাইট, স্কুল ওয়েবসাইট, সব ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবে। আর এমন না যে এই ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কোনো কোডিং নলেজ জানার প্রয়োজন, কোনো কোডিং নলেজ জানার প্রয়োজনই নেই। সবাই আমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যদি নাও হয়ে থাকি তাও আমরা এই কোর্সটা দেখে আমরা বিনা কোডে, বিনা টেকনিক্যাল নলেজ থাকা সত্ত্বেও আমরা ওয়েবসাইট ডিজাইনিং করতে পারবো। সেজন্য আমরা ইউজ করবো ওয়ার্ডপ্রেস। তার আগে আমরা ওয়েবসাইট ডিজাইনিং তৈরি করার আগে আমরা বেসিক যে নলেজগুলো থাকতে হবে সেগুলো হলো ডোমেন কি, হোস্টিং কি। আজকের এই ক্লাসে আমরা ডোমেন আর কি, হোস্টিং কি এটা নিয়েই কথা বলবো। তো তার আগে আমরা জানবো ওয়েবসাইট জিনিসটা কি, আমরা ওয়েবসাইট কেন তৈরি করব। ওয়েবসাইটটা কি? ওয়েবসাইটটা হলো ওয়েবসাইট ইজ এ কালেকশান অফ ওয়েব পেজেস। একটা ওয়েবসাইট হলো বিভিন্ন ওয়েব পেজের কালেকশান। ওয়েব পেজ কি? ওয়েব পেজ হলো, যেমন একটা উদাহরণ দিচ্ছি, এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য 5টা পেজ তৈরি হয়েছে। একটা হচ্ছে হোম পেজ, আওয়ার সার্ভিস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, ব্লগ পেজ। আমি যদি সার্ভিস পেজে ক্লিক করি তাহলে সার্ভিস রিলেটেড এই পেজটা আমরা চলে আসছে, এই লিঙ্কও চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো বিভিন্ন রকম পেজ আমরা যখন আমাদের সার্ভারে আপলোড করব, আমাদের এই পেজগুলো ক্রিয়েট করতে হয়। আর কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা শিখব। এই রকম পেজ বিভিন্ন রকম ক্রিয়েট করে আমাদের সার্ভারে যখন আমরা কানেক্ট করব, সার্ভারকে আমরা যেটাকে হোস্টিং বলি, তখন আমাদের গুগলে ভিজিবল হয়ে যাবে। আর যখন এটা আমাদের গুগলে ভিজিবল হবে সেটাই আমাদের ওয়েবসাইট। ঠিক আছে? অনেকগুলো পেজ আমরা ক্রিয়েট করে যখন আমরা সার্ভারে আপলোড করব, সার্ভারে আপলোড করার পরে গুগলে যখন সাবমিট হবে আর গুগলে যখন ভিজিবল হয়ে যাবে সেটাই আমাদের ওয়েবসাইট বা ওয়েব পেজেস। ঠিক আছে? তো ওয়েবসাইটের আগে এবার আমরা দেখব যে ওয়েবসাইট কয় প্রকার ও কী কী। ওয়েবসাইট টাইপ। ওয়েবসাইট সাধারণত 2 প্রকার হয়ে থাকে। ঠিক আছে? ওয়েবসাইট 2 রকম, সাধারণত 2 প্রকারই হয়ে থাকে। এবার এখন নতুন টাইপ, অনেক রকম টাইপ এসেছে, এটা কাটা যাবে। ওয়েবসাইট সাধারণত 2 প্রকার হয়ে থাকে, এক তো স্ট্যাটিক ওয়েবসাইট, এক হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি? স্ট্যাটিক ওয়েবসাইট কীভাবে বুঝবো? একটা স্ট্যাটিক ওয়েবসাইট ওটাই যে ওয়েবসাইটে নিয়মিত কোনো কন্টেন্ট আপলোড করার প্রয়োজন পড়ে না বা আপডেট করার প্রয়োজন পড়ে না। একবার সাইট বানিয়ে দিলাম, ব্যাস, আর ওখানে আমার যাওয়ার প্রয়োজন নেই। যেমন কী ওয়েবসাইট, যেমন আমরা স্কুল, ডক্টর, লয়ার ওয়েবসাইট, যেমন একটা লয়ার ওয়েবসাইট আমি যেটা দেখালাম। এখানে কি আমার একবারই সাইট বানিয়ে দিয়েছি, এখানে যে লয়ার তার ডিটেলস, বাড়ি কি, কোথায়, কী প্রফেশনাল কী কেস নিয়ে থাকেন, ঠিক আছে, এইগুলোই জাস্ট একবার সাবমিট করা হয়েছে, আর কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন নেই, তাই না? কারণ তার যে প্রফেশনাল যে কাজগুলো করে উনি কী করে, এখানে কোর্ট কেস করে, তারপর ডিটিআর ম্যাটার, রেজিস্টার ম্যাটার, ব্যাঙ্ক লোন, এই যে সার্ভিসগুলো উনি যেগুলো দিয়ে থাকে এগুলো তো আর চেঞ্জ করতে হয় না, তাই না? একবারই আমরা সাবমিট করে দিয়েছি, একবারই ক্রিয়েট করে দিয়েছি, আর চেঞ্জেস করার প্রয়োজন পড়বে না। আর এবার যদি প্রয়োজন পড়ে তাহলে ডেভেলপারকে বলতে হবে যে আমাদের এখানে এটা চেঞ্জেস করার প্রয়োজন। সে 1 বছর 1 মাস পর ওটা চেঞ্জেস করার পর, এটা নিয়মিত কোনো চেঞ্জেস করার প্রয়োজন পড়ে না, জাস্ট একবার সাবমিট হয়ে গেল, আর কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন নেই। এটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে। আর ডাইনামিক ওয়েবসাইটটা কি? ডাইনামিক ওয়েবসাইটটা হলো যেমন আমাদের ইন্ডিয়ান রেল বা যে কোনো ফ্লিপকার্ট, অ্যামাজন, যে কোনো ধরনের কমার্স ওয়েবসাইট, এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এগুলো ডাইনামিক ওয়েবসাইট কেন? কারণ এখানে নিয়মিত চেঞ্জেস করার প্রয়োজন পড়ে। একটা মনে করুন যে একটা টিকিটের পিএনআর স্ট্যাটাস চেক করতে হবে, ওখানে নিয়মিত তার আপডেট দিতে হচ্ছে, কোন ট্রেনের কত প্রাইসগুলো আপডেট করতে হচ্ছে। বা মনে করুন একটা শপিং ওয়েবসাইট, এখানে কি করতে হচ্ছে, নিয়মিত নতুন নতুন প্রোডাক্ট আসলে, আজকে হয়তো 5টা নতুন প্রোডাক্ট এলো, নিয়মিত প্রোডাক্টগুলো আপডেট করতে হচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এটা ডাইনামিক ওয়েবসাইটের ক্যাটাগরিতে পড়ছে। যে কোনো ধরনের ওয়েবসাইট যেখানে নিয়মিত প্রতিদিন আপডেট করার প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট।
আর যে ওয়েবসাইটের কোনো কিছু আপডেট করার প্রয়োজন পড়ে না, জাস্ট একবারই আমরা সাইটটাকে বানিয়ে দিলাম আর কোনো চেঞ্জেসের প্রয়োজন নেই, সেগুলো হলো স্ট্যাটিক ওয়েবসাইট। ক্লিয়ার? ওকে। তো নেক্সট কি আসছে? নেক্সট আসছে কি, হোয়াট ইজ ডোমেন নেম। ডোমেন নেমটা কি? একটা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ডোমেনের প্রয়োজন পড়ে, একটা হোস্টিংয়ের প্রয়োজন পড়ে, তাই না? ডোমেনটা কি? ডোমেনটা হলো ওয়েবসাইটের নাম, একটা ওয়েবসাইটের নাম, সেটাকে আমরা ডোমেন নেম বলবো। যেমন আমি সার্চ করলাম সিদ্ধিবিনায়ক কনসালটেন্সি, এই যে নামটা, এটা হলো ডোমেন, তাই না? ডোমেন নেমটা কী কাজে লাগে? ডোমেন নেমটা কাজে লাগে হলো আমাদের যে ইন্টারনেটে আমাদের পরিচয় করাতে। যে মনে করো আমার একটা দোকান আছে, এক্সাম্পল দিচ্ছি, আমার একটা দোকান আছে মার্ক 19 স্টোর নামে, সেটা কোথায় আছে? জয়নগর 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে, জয়নগরে আছে, ঠিক আছে? তো আমার নাম কি, দোকানের শপের নাম কি? মার্ক 99 স্টোর। আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে আমি মার্ক 99 স্টোরে যাব, তো কীভাবে যাব? সে কি বলবে যে তুমি জয়নগরে লেবে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে পেয়ে যাবে মার্ক 99 স্টোর। তাহলে সেই রকমই আমাদের ইন্টারনেটের অ্যাড্রেস হলো আমাদের ডোমেন নেম। ইন্টারনেটের অ্যাড্রেস মানে কি? মনে করো যে আমি কেউ কলকাতায় বসে আছে, আমি তাকে বললাম যে গুগলে যাও, গুগলে গিয়ে সার্চ করো মার্ক 99 স্টোর। গুগলে গিয়ে দেখতে পাবে যে mark99store.com বা .in নামে একটা ওয়েবসাইট আছে, ওইটাই আমার স্টোর, তাই না? ওটা ইন্টারনেটের অ্যাড্রেস, ইন্টারনেটের অ্যাড্রেসটাই হলো এই ডোমেন নেম। ওকে, ক্লিয়ার? তো ডোমেন নেম জিনিসটা আগে বোঝার আগে আমরা দেখব যে ডোমেন নেম কয় প্রকার হয়ে থাকে, ঠিক আছে? আর ডোমেন নেম আমরা কিভাবে নিতে পারি। ডোমেন নেম নেওয়ার জন্য আমাদের রেজিস্টার করতে হয়। রেজিস্টার করার জন্য বিভিন্ন রকম সাইট আছে, গোড্যাডি, গিয়ার হোস্ট, হোস্টিঙ্গার, বিগ রক, আরও বিভিন্ন রকমেরই ওয়েবসাইট আছে। সেখানে গিয়ে আমাদের ডোমেনটা আমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরে আমরা তাহলে সেটা ইউজ করব। আর ডোমেন নেমটা হলো প্রতি মানুষের জন্য ইউনিক ডোমেন নেম জেনারেট হয়। ধর মনে করো যে আমি একটা ডোমেন নেম আমি কিনে রেখেছি মার্ক 99 স্টোর বা irctc.co.in, এই ডোমেনটা আমি কিনে রেখেছি। এই ডোমেনটা আর অন্য কেউ আর নিতে পারবে না। ডোমেন নেম সবসময় ইউনিক হয়, প্রত্যেকের ডোমেন নেম আলাদা আলাদা হবে। কারোর আমি একটা কিনেছি flipkart.com, মনে করুন যে আমি কিনেছি flipkart.com, তো অন্য কেউ flipkart.com আর নিতে পারবে না, ঠিক আছে? এবার আমি কি করতে পারি, ডোমেন নেম বিভিন্ন এক্সটেনশানে হতে পারে, যেমন .com হতে পারে, .in হতে পারে, .org হতে পারে, .uk হতে পারে, .online, .co.in, বিভিন্ন এক্সটেনশান হতে পারে। যেমন আমার নাম আমি একটা নিয়েছি mark99store.com, আমার স্টোরটা আছে দিল্লিতে, mark99store.com। সেম আমার নামে মানে mark99store.com নামে কলকাতাতেও একটা স্টোর আছে, আর যে দিল্লিতে আছে সে mark99.com নামে একটা ওয়েবসাইট নিয়ে রেখেছে। এবার যে কলকাতাতে আছে সে কি আর নিতে পারবে না ডোমেনটা? এবার সে কি করতে পারে, সে .com যদি না নেয় তাহলে নাম একই থাকবে, সে এক্সটেনশানটা চেঞ্জ করে নেবে, সে .in দেবে, তাই না? এবার এই এক্সটেনশান বিভিন্ন রকম টাইপের হতে পারে। যেমন .comটা রিপ্রেজেন্ট করে, .comটা রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ডের, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে .com সব জায়গায় চলতি, এটা অল ওভার গ্লোব, এটা অল ওভার ওয়ার্ল্ডে চলে .com। .inটা রিপ্রেজেন্ট করে ইন্ডিয়ার জন্য, তাই না? .org কোথায় কি হয়, .org যাদের অর্গানাইজেশন আছে, যেমন কারোর চ্যারিটি ওয়েবসাইট আছে, ডোনেট ওয়েবসাইট, যাদের এই রকম তার এনজিও ওয়েবসাইট, এগুলো .org ডোমেন নেয়, এক্সটেনশান নেয় যাকে বলে। .uk মানে ইউনাইটেড কিংডম, online.co.in,
এই বিভিন্ন রকম এক্সটেনশান আমরা নিতে পারি। ঠিক আছে, এই এক্সটেনশান নেওয়ার পরে কোনো ওয়েবসাইটের ওপরে ইফেক্ট পড়ে কি পড়ে না, অনেকের মনে হতে পারে। এই এক্সটেনশানের জন্য কোনো ইফেক্ট পড়ে না, আমরা যে কোনো আমরা এক্সটেনশান নিতে পারি। ঠিক আছে, ওয়েবসাইটের ওপরে কোনো ইফেক্ট পড়ে না, আমরা যে কোনো এক্সটেনশান নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এবার আমরা বুঝবো যে হোয়াট ইজ হোস্টিং। হোস্টিং জিনিসটা কি? হোস্টিং জিনিসটা যেটাকে আমরা বললাম যে আমাদের সার্ভার, যেটাকে বলবো আমরা একটা দোকান করেছি জয়নগরে একটা জায়গা কিনে তার ওপর তোর দোকানটা ক্রিয়েট হয়েছে, তাই না? ওই যে জায়গার ওপরে যে আমার সরঞ্জামগুলো আছে, আমার যে সার্ভিসের যে জিনিসপত্রগুলো আছে যেখানে রাখা হয়েছে, যে জায়গাটায় রাখা হয়েছে, সেটাকে আমরা হোস্টিং বলবো। যেমন আমার এই যে ওয়েব পেজেসগুলো ক্রিয়েট হয়েছে, এই ওয়েব পেজেসগুলো ক্রিয়েট হয়েছে, এই ইমেজগুলো আপলোড করতে হয়েছে, এই টেক্সটগুলো লিখতে হয়েছে, তারপরে মনে করুন যে এই যে ফর্মটা ক্রিয়েট করতে হয়েছে, এগুলো ক্রিয়েট করার পরে আমরা তো কোথাও একটা সাবমিট করতে হয়েছে, তাই না? তো যেখানে আমরা সাবমিট করেছি ওটা হলো হোস্টিং। হোস্টিংয়ে আমরা সাবমিট করেছি, তবেই আমরা এই ডোমেনটা আমরা গুগলে দেখতে পাচ্ছি, নাহলে দেখতে পেতাম না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখবো নেক্সট বাই নেক্সট দেখবো যে আমরা কিভাবে হোস্টিং কিনবো, সার্ভার কিনবো, কিভাবে ডোমেন কিনবো, নেক্সট বাই নেক্সট আমরা দেখব। তারপর কি আসছে, ওয়েবসাইটের কন্টেন্ট। ওয়েবসাইটের কন্টেন্ট বিভিন্ন রকমের হতে পারে, টেক্সট ফরম্যাটে হতে পারে, ইমেজ ফরম্যাটে হতে পারে, ভিডিও ফরম্যাটে হতে পারে, বিভিন্ন রকম ফরম্যাটে আমরা কন্টেন্ট আমরা আপলোড করব আমরা ওয়েবসাইটে। তার আগে আমরা বুঝবো যে ডোমেন আর হোস্টিং কিনবো কীভাবে, আর ডোমেন আর হোস্টিং কানেক্ট করব কীভাবে। তো আগে আমরা দেখব যে ডোমেন আর হোস্টিং আমরা কিনবো কীভাবে। তো ডোমেন কেনার জন্য আমরা যেতে পারি তো এই ক্লাসে আমরা দেখব যে আমরা একটা ডোমেন কিনবো কীভাবে। তো ডোমেন কেনার জন্য আমরা যেতে পারি, বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। এক তো আছে godaddy.com। আমরা এই godaddy থেকে আমরা ডোমেন কিনতে পারি। .com আমি একটা ডোমেন, এখনই একটা ডোমেন কিনে দেখাবো। একটা আমি ডোমেন কিনে নিই, 1 মিনিট আমি আগে দেখে নিই যে কী ডোমেন নেব।